আসসালামু আলাইকুম সবাইকে এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার আজকে আরো একটি মাইক্রোশট নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে টপিক হচ্ছে দ্রাব্যতা, কেআইপি আর কেএসপি। দেখো, দ্রাব্যতা যে টপিকটা, দ্রাব্যতা বলতে বোঝায় হচ্ছে একটা দ্রবণে কতটুকু দ্রবীভূত হবে, কতটুকু দ্রবীভূত হবে বা দ্রবীভূত হওয়ার ক্ষমতা কতটুকু দ্রবীভূত। তো এই কনসেপ্টটাকে আগের দিনগুলোতে হিসাব করা হতো এইভাবে যে 100 গ্রাম দ্রাবকে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব, এটা ছিল কনসেপ্ট। 100 গ্রাম দ্রাবকটা 100 গ্রামকে ধরে আমরা যত গ্রাম দ্রব বের করতে পারি। বাট বর্তমান কনসেপ্টে এটাকে আমরা লিখি হচ্ছে মোল পার লিটার অথবা গ্রাম পার লিটার। মোল পার লিটার মানে কি, যত মোল দ্রব ডিভাইডেড বাই হচ্ছে 1 লিটার দ্রবণ। ব্যাপারটা এরকম, এখানেও তাই, নিচে হচ্ছে 1 লিটার দ্রবণ, উপরে হচ্ছে যত গ্রাম দ্রব। এটাই মিন করতেছে মোলারিটি বলো, দ্রাব্যতা বলো, ঘনমাত্রা বলো, সবগুলোর কনসেপ্ট ওই সিমিলারই, এটাই এইভাবে আর কি এটা করতে হবে। তো 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব থাকবে সেটাকে আমরা তার দ্রাব্যতা বলা হয়তো আর কি সে আমলে, আর বর্তমানে তো এগুলো ইউজ করা হয়। এবার চলো এই রিলেটেড কিছু ম্যাথ করি, বাট তার আগে একটা জিনিস খেয়াল রাখবা, এই দ্রাব্যতা কিন্তু তাপমাত্রা আর চাপ এগুলো ভেদে ফিক্স। দ্রাব্যতার কিছু বিষয় আছে, যেমন তাপমাত্রা, চাপ, দ্রাবকের ঘনমাত্রা, দ্রবণের তোমার প্রকৃতি বা দ্রাবকের প্রকৃতি, দ্রবের ঘনমাত্রা, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। চারটা জিনিস, দ্রবের ঘনমাত্রা, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা, চাপ, এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে দ্রাব্যতা ফিক্স নির্ধারণ করা হয়। এবার চলো এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি, ব্যাপারটা তোমাদের আরো ইজি হয়ে যায়। দেখো, দ্রাব্যতা রিলেটেড একটি ম্যাথ। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 মিলিলিটার একটি দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াসে যদি করি আমরা, শীতল করি, তাহলে ওই দ্রবণের দ্রব্য কতটুকু কেলাসিত হবে বা অধক্ষেপ পড়বে বা দ্রবীভূত অধক্ষেপ পড়বে। তো এই ক্ষেত্রে দুইটার তাপমাত্রায় ডিফারেন্ট দ্রাব্যতা দিয়ে দিছে। তো আমরা ফার্স্টে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেলায় যদি দেখি, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দেওয়া আছে গ্রাম পার লিটার, তাহলে আমি কি বলতে পারি যে 1000 মিলিলিটার দ্রবণে দ্রব্য থাকে 650 গ্রাম। এক কত, 300 কত, ব্যাপারটা হবে হচ্ছে 650 ইন্টু 300 ডিভাইডেড বাই 1000 গ্রাম। যত পাবো তত হচ্ছে অ্যান্সার। চলো দেখে নেই কত পাওয়া যায়। 0 0 কাটা, 3টে 0 কাটা, 65 ইন্টু 3, 15 হাতে 1, 318, 19, 195 গ্রাম। 195 গ্রাম হচ্ছে তোমার 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের মাত্রা। এইবার খেয়াল করো, এটাকে আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য গণনা করি তখন কি হবে জিনিসটা। 195 গ্রাম, মনে রেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য যেটা দাঁড়াবে, 25 ডিগ্রি সেলসিয়াসে 1000 মিলিলিটার দ্রবণে দ্রব থাকে 150 গ্রাম। তো সেই হিসেবে 300 মিলিলিটার দ্রবণে দ্রব থাকে, দেখো কত হয়, 150 ইন্টু 300 ডিভাইডেড বাই 1000, 45 গ্রাম। 45 গ্রাম, 3 15, 45 গ্রাম। এবার যেটা হয় কি, 25 ডিগ্রিতে এটা, 75 ডিগ্রিতে ওইটা, এটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা হচ্ছে আমাদের কেলাসিত মাত্রার মানটা পেয়ে যাব। তো আমাদের আগে ছিল 195 গ্রাম, ও কালিতে ডিস্টার্ব, 195 মাইনাস 45, 150, এটা হচ্ছে কেলাসিত মাত্রাটা, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই রিলেটেড ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। ওই নিয়মে করা যায় দ্রাব্যতার অঙ্কগুলো। চলো পরের টপিক দেখে আসি। খেয়াল করো, দ্রাব্যতা গুণফলের ব্যাপারটা কি, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সাপোজ AlCl3, সাপোজ একটা আমরা ধরে নিলাম, সেটা যদি আয়নে বিভক্ত হয় তাহলে জিনিসটা দাঁড়াবে A3+,
3Cl মাইনাস। খুব সুন্দর একটা দ্রবণ। বাট এই ক্ষেত্রে যে আয়নগুলো আছে না, তো সাপোজ এটা একটা তোমার উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, এটা মনে রাখতে হবে। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন এটা ধরো এস মোল আছে, এটাও এস মোল উৎপন্ন হয়েছে, এটা যেহেতু 3 আছে তাহলে 3s মোল, তো এইভাবে 3s মোল 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 আছে। খুব ভালো কথা। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার 1 লিটার দ্রবণের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে এই আয়নগুলার গুণফলকে বলা হবে হচ্ছে দ্রাব্যতা গুণফল। কেন? কারণ এটা হচ্ছে সাম্যাবস্থায় তার সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণের ব্যাপারটা কি? সম্পৃক্ত দ্রবণ মানে ম্যাক্সিমাম কতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে সেটা, মানে সম্পৃক্ত মানে হইতেছে দ্রব্য ম্যাক্স প্লাস দ্রাবক, এটা হইতেছে নর্মাল কথা। এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। এখন সম্পৃক্ত অবস্থায় নিয়ে যদি আমি একটা হিসাব করি, তাহলে সেটার যে গুণফলকে সেটা আমরা যে ধ্রুবক দিয়ে প্রকাশ করব, সেটাকে বলা হয় কে, আর সলিউবিলিটি প্রোডাক্টের কারণে এসপি। কে এসপি সমান সমান এই আয়নগুলার গুণফল। তো 3 প্লাস আয়ন আর হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন, বাট ফ্যাক্ট হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন এখানে 3টা, তো আমি এদেরকে 3 বার পর গুণ করব। বাট এইভাবে 3 বার 4 বার গুণ করা এটা হ্যাসেল হয়ে যায়, তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা কিউব লিখতে পারি। তো সেই হিসাবে আমরা এই 3 বার লেখার পরিবর্তে এটাকে কিউব আকারে প্রকাশ করে দেব। সহজ কথায় সহগটা পাওয়ারে বসে যাবে। এরপরে যেটা হয় কি, এটা আছে s মল ইন্টু এটা আছে 3s মল, তাহলে 3s কিউব আলটিমেটলি কত হয় দেখো তো, 27s টু দ্য পাওয়ার 4। 27s টু দ্য পাওয়ার 4 হচ্ছে এটার কেএসপির মান। এখন এই এস হচ্ছে দ্রাব্যতা যদি দেওয়া থাকে দ্রাব্যতার ভ্যালু, তাহলে আমরা ডিরেক্টলি কেএসপির ভ্যালুটা বের করে ফেলতে পারি। সাপোজ এস এর মান দেওয়া আছে 0.01, এস এর মান এত মোলার, তাহলে আমি এখানে যদি বসাই দিই 27 ইন্টু 0.01 হোল টু দ্য পাওয়ার 4, তাহলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে 27 ইন্টু 2 10 টু দ্য পাওয়ার -8। এটাই হচ্ছে এটার দ্রাব্যতা গুণফল। আর এই ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এক এক বিক্রিয়ার বেলায় এদের এককটা এক এক রকম হয়। যেমন এই ক্ষেত্রে টু দ্য পাওয়ার 4, তাহলে এটা মোল টু দ্য পাওয়ার 4 পার লিটার টু দ্য পাওয়ার 4, বাট এক এক বিক্রিয়া এটা এক এক রকম হইতে পারে। মূল কথা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমি যদি আয়নের গুণফল বের করতে চাই, সেটাকে বলবো আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এবার তাহলে প্রশ্ন আসে যে সম্পৃক্ত দ্রবণ ছাড়া যে কোনো একটা সলিউশনের মধ্যে আমরা যখন খুশি তখন যদি বের করতে চাই, সেটাকে কি বলবো? চলো সেটাই এখন দেখি। মনে করো এই দ্রবণটা A2B3, তাহলে এ হচ্ছে এটা 2 A3 প্লাস 3B2 মাইনাস। এই দ্রবণটা সাম্যাবস্থায় সম্পৃক্ত অবস্থায় নাই, এটা একটা সম্পৃক্ত দ্রবণ না, এটা নর্মাল যে কোনো একটা দ্রবণ। এই দ্রবণে এটা হচ্ছে 2s, এটা হবে 3s, এটা হচ্ছে শুধু s। যদি দ্রাব্যতা হয় সেই ক্ষেত্রে আমরা এদের যে দ্রাব্যতার গুণফলটা না, সেটাকে লিখবো হচ্ছে A3 প্লাস, যেহেতু দুইটা আছে স্কোয়ার, আর এটা হচ্ছে B2 মাইনাস, যেহেতু 3টা আছে কিউব। এটাকে তখন আমরা বলবো হচ্ছে কে আইপি, অর্থাৎ আয়নিক গুণফল, জাস্ট আয়নের গুণফল। কেননা এটা সম্পৃক্ত অবস্থায় না, সম্পৃক্ত অবস্থায় হলে সেটাকে আমরা দ্রাব্যতা গুণফল বলবো। তো এটা আমরা বের করার ক্ষেত্রে এই 2s এর না 2টা বাদ দিয়ে দেই, ডিরেক্টলি স্কোয়ার ইন্টু s কিউব। এটা ম্যাথমেটিক্যালি আমি যখন তোমাদেরকে দেখাবো তখন ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে, তখন জিনিসটা বুঝতে সহজ হবে। বাট মূল কথা যেটা কি, দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল একই জিনিস। দ্রাব্যতা গুণফল আর আয়নিক গুণফল আলাদা কিছু না, একটা কেএসপি কেআইপি জাস্ট নামে আলাদা করতেছি। ফ্যাক্ট হচ্ছে দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য, যেটা একটা ম্যাক্সিমাম দ্রাব্যতাকে নির্দেশ করে। মানে দ্রাব্যতা গুণফল পার করে যাওয়ার মতো কোনো সিচুয়েশন নাই। ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি যদি আমি ম্যাথমেটিক্যালি ডিফাইন করি, তাহলে যেটা দাঁড়াবে যে আমি সম্পৃক্ত অবস্থায় যদি দ্রাব্যতা গুণফল কে আইপি বের করি, সেটা অ্যাকচুয়ালি কেএসপি একই কথা। বাট আমি যদি সম্পৃক্ত অবস্থায় ধরো না বের করি, কে আইপির মান যদি কেএসপি থেকে ছোট হয়, এটা দ্বারা বুঝাবে যে দ্রবণটি এখনো সম্পৃক্ত অবস্থানে পৌঁছায় না, এখনো সেটা অসম্পৃক্ত, এখনো সেটা অসম্পৃক্ত। আর যদি কে আইপির ভ্যালু সামহাও আমাদের ক্যালকুলেশনে বেশি চলে আসে, তাহলে বুঝতে হবে যে দ্রবণে তোমার অধক্ষেপ পড়ে গেছে, অর্থাৎ দ্রবণটি অতিপৃক্ত বা অধক্ষেপ পড়ছে। তো
তো এই সম্পর্কটা দিয়ে অ্যাকচুয়ালি নির্ধারণ করা যায় যে আমি যে কেআইপিটা বের করছি সেটা কি ওই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াটা কি তোমার সম্পৃক্ত অবস্থায় পৌঁছাইছে নাকি এখনো সম্পৃক্ত হয় না, এটাতে আরো দ্রব্য অ্যাড করা যাবে, এই জিনিসগুলো হিসাব নিকাশ করা যাচ্ছে কেআইপি কেএসপির রিলেশন দিয়ে। এবার ম্যাথমেটিক্যালি দেখো জিনিসটা আমরা একটু প্রমাণ করি। কেএসপি দুটোরই সমানই আছে। দেখো FeCl3 এর দ্রাব্যতা গুণফল কত, এই প্রথম ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই FeCl3 এর আয়নিক বিভক্ত যদি আমরা করি তাহলে কি পাবো, দেখো Fe3 প্লাস 3Cl মাইনাস, তাহলে এখানে S, এখানে 3S, এখানেও S, তাহলে KSP বেরোবে হচ্ছে, যদি আমি সূত্রটা আগে লিখি, Fe3 প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস কিউব, তো আলটিমেটলি পাবো হচ্ছে S ইন্টু 3S কিউব, তো 27S টু দ্য পাওয়ার 4, 27S টু দ্য পাওয়ার 4। S এর ভ্যালুটা কি দেখো তো, আমাদের এখানে S এর ভ্যালু দেওয়া আছে 0.25 মোল, তাহলে 0.25 কে আমি যদি টু দ্য পাওয়ার 4 করে দেই তাহলে আমার কেএসপি এর ভ্যালুটা চলে আসবে। তো আমি যদি ক্যালকুলেটরে এটা দেখি 27 ইন্টু 0.25 হোল টু দ্য পাওয়ার, যদি পাওয়ার নিয়ে আসে হোল টু দ্য পাওয়ার 4, 0.105। ম্যাথটা কি আমার ঠিক আছে? 27 × 10⁴, হ্যাঁ ঠিকই তো থাকার কথা। ব্র্যাকেট হ্যাঁ 0.105, হ্যাঁ আসতেই পারে এরকম ভ্যালু। এটা হচ্ছে কেএসপির মান, প্রথম প্রশ্নের সলিউশন। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করি। দ্বিতীয় প্রশ্নটা খেয়াল করো কি বলছে, মিশ্রণে অধক্ষেপ পড়বে কিনা। তো আমরা একটু আগে দেখলাম যে অধক্ষেপ পড়ার ক্ষেত্রে কেআইপি কেএসপির একটা রিলেশন আছে। তো সামহাও আমরা যদি এই ম্যাথে কেআইপি বের করে দেখাইতে পারি যে সেটা কেএসপি থেকে বড়, তাহলে বলতে পারবো যে হ্যাঁ অধক্ষেপ পড়ে। তো আমরা কেআইপিটা বের করব কিভাবে, খেয়াল করো। কেআইপি বের করার ক্ষেত্রে যেহেতু দুইটা সলিউশন মিশ্রণ করা হয়েছে, এটা একটা এটা একটা, এই দুইটা সলিউশন মিশ্রণ করা হয়েছে, রাইট। তো মিশ্রণ করে দুইটা থেকে কি কি আসছে, প্রথমে যদি আমি প্রথম পাত্রে FeCl3 এর বেলায় দেখি তাহলে দেখো আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি Fe3 প্লাস 3Cl মাইনাস, এখানে S, এখানে 3S, ভালো কথা, এটা নর্মাল অবস্থায়। তো আমরা জানি পাত্র দুইটা মিক্স করার ফলে আয়তন দুইটা মিলে ঘনমাত্রা কিন্তু একটা চেঞ্জ চলে আসে। তো এই সূত্রে আমরা V1S1 = V2S2 এই সূত্র অ্যাপ্লাই করে নতুন মিশ্রণে ঘনমাত্রাটা বের করব। তো V1S1 = V2S2, এখানে আমরা যদি S2 বের করতে চাই তাহলে V1S1 / V2। একটু খেয়াল করো, V1S1 হচ্ছে মিশ্রণের আগে নর্মাল অবস্থায় 10 ml, তো V1 হচ্ছে 10 ml, S1 হচ্ছে 0.25 মোল, এটা S1, আর V2 হচ্ছে মিশ্রণে হচ্ছে 10+1 মিলিলিটার বা 11 মিলিলিটার, এটা হচ্ছে মিশ্রণের আয়তন। তো আলটিমেটলি কত হয়, 10 × 0.25 / 11, দেখি এটা কত হয়। এই ক্ষেত্রে 10 × 0.25 / 11, 0.227 মোল হচ্ছে মিশ্রণে তোমার ক্লোরিন তো না, আয়রনের ঘনমাত্রা, কারণ এখানে আয়রন আছেও একটা, যদি এখানে 2 বা 3 থাকতো আমি এখানে 2 অথবা 3 গুণ করে দিতাম, এটা হয়তো পরেরটাতেই বুঝতে পারবা। তো এই আয়রন, এই প্রথম পার্ট থেকে আয়রন আসছে, দ্বিতীয় পার্ট থেকে আসছে OH, তো OH এর জন্য পরের পার্ট কাজ করবে আর আয়রনের জন্য প্রথম পার্টের কাজ আমরা করলাম। এবার সেই দ্বিতীয় পার্টে OH যে আয়নটা আসে সেটার ক্ষেত্রে আমি এই ভ্যালুটা একটু সাইডে লিখে নিই, 0.227 মোল। এবার দেখো দ্বিতীয় পাত্রের বেলায় কি হয়েছে, NH4OH এরা যদি বিয়োজিত হয় তাহলে NH4 প্লাস OH মাইনাস, এই ক্ষেত্রে S 1 2 3 4 এ কোনো ঝামেলা নাই। তো এটার ক্ষেত্রে V1S1 = V2S2 এটাও হবে। তো আবার S2 যদি আমরা বের করতে চাই তাহলে V1S1 / V2,
আলটিমেটলি দেখো এখানে কি কি দেওয়া আছে 1 × 0.5 ডিভাইডেড বাই 11 কত হয় 1 × 0.5 বাই 11 বা 0.5 বাই 11 5/100 হ্যাঁ কি কথা 0.5 ডিভাইডেড বাই 11 0.045 0.045 0.045 0.045 মোল। এটা হবে হচ্ছে OH এর ঘনমাত্রা। তো দুইটার ঘনমাত্রা আমরা পেয়ে গেছি, যেহেতু দুইটা মিশ্রণ করছি এই কারণে এত ঝামেলা করা লাগলো। মিশ্রণ ছাড়া থাকলে সব ঠিক থাকতো, মিশ্রণ করার কারণে আয়তন চেঞ্জ হয়েছে দেখে ঘনমাত্রা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ ঘনমাত্রাটা আমরা একটু নিয়ে নিলাম। এইবার আমরা ডিরেক্টলি KIPটা বের করে ফেলি। দেখো KIPর বেলায় সূত্রটা হবে, আগে আমি যদি লিখি FeOH3 তাহলে আলটিমেটলি আমি পাবো হচ্ছে Fe3 প্লাস OH3OH মাইনাস, এটা S হবে, এটা 3S হবে। বাট ব্যাপারটা এইভাবে লিখবো না, ব্যাপারটা হচ্ছে এটা S1 আর এটা হচ্ছে S2, কারণ আমরা জানি যে আয়নিক গুণফল হচ্ছে সম্পৃক্ত অবস্থায় না, একটা পাত্রের যে কোনো অবস্থায় তোমার ঘনমাত্রাগুলোর গুণফল। এখন এই পাত্র মিশ্রণের পর আমি আয়নিক গুণফল বের করতেছি, তো মিশ্রণের পরে দুইজনের ঘনমাত্রা দুটো ডিফারেন্ট পাত্র থেকে আসছে, যা আসছে তাই ভ্যালু। তো S1 একটা S2 একটা, আমরা S1 S2 না দিয়ে S একটা S প্রাইম একটা দেই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো আলটিমেটলি আমি KIP যেটা বের করব সেটা হবে হচ্ছে আয়রন 3+ আর OH মাইনাসের গুণফল, আর সেটার ভ্যালুটা হচ্ছে S × S প্রাইম আলটিমেটলি 0.227 × 0.045। আমি এটা কেন করলাম আরেকবার বলি তোমাকে, আয়নিক গুণফল হচ্ছে যে কোনো অবস্থাতে একটা পাত্রের আয়নের গুণফল। তো এখন পাত্র দুটো মিক্স করার ফলে নতুন ঘনমাত্রা আসছে, তাই তাদের নতুন ঘনমাত্রা দিয়ে আমি গুণ করে দিছি, সহজ হিসাব। তো KIP কত হয় আমরা একটু দেখে নিই। 0.227 × 0.045 0.01 বা 1.02 × 10⁻²। দেখো 1.02 × 10⁻² হচ্ছে KIPর মান। এখন খেয়াল করো আমার যে প্রশ্নে হচ্ছে KSPর ভ্যালু দেওয়া আছে, প্রশ্নে KSPর ভ্যালু দিয়ে দিছে দেখো 3.74 10⁻38, আর আমার আসছে KIPর মান 1.02 10⁻²। দেখো তো KIP KSP থেকে বড় না অনেক, তাহলে বলা যায় যে অধক্ষেপ পড়বে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এই ম্যাথের মাধ্যমে আমি KIP আর KSP রিলেটেড প্রবলেমগুলো, কমন যে প্রবলেম সিকিউতে, সেটা সলভ করার চেষ্টা করেছি। এবার দেখি পরের টপিক। দেখো সময়ন প্রভাবটা কি, একটা স্বল্প তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ সাপোজ আছে, আমি এক্সাম্পল দিলাম HCl এর, সাপোজ যে এটা মৃদু, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য HCl আছে, অথবা আচ্ছা HCl বাদ দাও, AlCl3s। এই দ্রবণে তুমি HCl অ্যাড করলা, এই দ্রবণে তুমি HCl অ্যাড করলা, তাহলে কি হবে খেয়াল করো। নর্মালি AlCl কিভাবে ছিল, AlCl3 Al3+ 3Cl-, এই অবস্থায় খুব ভালোভাবে ছিল। এই দ্রবণে যদি HCl অ্যাড করো তাহলে এক্সট্রা Cl- অ্যাড হইল না, Cl যেহেতু সেম, তো অতিরিক্ত Cl অ্যাড হওয়ার কারণে এই Cl এর ঘনমাত্রাটা বেড়ে গেল, আর এই ঘনমাত্রা বাড়ার কারণে লাসাতেলীয়র সাম্যাবস্থার নীতি অনুযায়ী যদি আমরা হিসাব করি ঘনমাত্রা বাম দিকে চলে আসবে, আর যদি বাম দিকে সাম্যাবস্থাটা শিফট করে ওর ঘনমাত্রা বাড়ার কারণে, তার মানে AlCl3 এর দ্রাব্যতা হ্রাস পাবে। কেননা হচ্ছে AlCl3 হচ্ছে কঠিন অবস্থায় থাকবে বা কঠিন অবস্থায় পরিণত হতে যাবে, Cl- বাড়াই দিচ্ছে দেখে AlCl3 এর দ্রাব্যতা কমে গেল। এই প্রভাবটাকে বলা হয় হচ্ছে
আয়ন প্রভাব। কেননা সমান দুইটা আয়ন দেখো থাকার কারণে লাসাতেলীয় নীতি অনুযায়ী সাম্যাবস্থা বাম দিকে সরে আসছে দেখে AlCl3 এর দ্রাব্যতা কমে গেছে, সে এখন দ্রবণে কম দ্রবীভূত হচ্ছে। এই প্রসেসটা হচ্ছে সম আয়ন প্রভাব। এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও চলো আমরা এই ফাঁকে দেখে ফেলি। দেখো সমায়ন রিলেটেড এই প্রবলেমটি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AI2 এর একটা সম্পৃক্ত দ্রবণ আছে, তাতে 0.1 মোল ACl2 যোগ করা হয়েছে। এতে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা চলো আমরা দেখি। ফার্স্ট অফ অল এই দ্রবণে কেএসপির ভ্যালুও দেওয়ার কথা। কেএসপির ভ্যালু AI2 এর কেএসপির ভ্যালু AI2 এর কেএসপি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 6.3 10 ইনভার্স মাইনাস 6, 6.3 10 ইনভার্স মাইনাস 6, এটা হচ্ছে কেএসপি এর ভ্যালু দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমরা যোগ করার আগে দ্রাব্যতা কত ছিল সেটা আগে বের করে আসি। তো AI2 রাইট, তো AI2 এর বেলায় A2 প্লাস 2I মাইনাস, অর্থাৎ এটা S, এটা 2S, এটা S, সুতরাং কেএসপি আসবে হচ্ছে A2 প্লাস ইন্টু I মাইনাসের স্কোয়ার, আলটিমেটলি S ইন্টু 2S স্কোয়ার। তো যেটা পাবো সেটা হচ্ছে 4S কিউব, আর এই পাশে হচ্ছে দেওয়া আছে 6.3 10 ইনভার্স 6। এখান থেকে আমরা পূরণ এসটা বের করতে পারি। তো পূরণ এসটা হবে হচ্ছে 6.3 10 ইনভার্স 6 ডিভাইডেড বাই 4 কিউবিক রুট। চলো দেখে নেই কত হয় এটা। কিউবিক রুট করবো হচ্ছে 6.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, আর নিচে হবে হচ্ছে 4, 0.011 মোলার হচ্ছে প্রাথমিক অবস্থায়। এটা আমরা আলাদা করে এখানে লিখে দিলাম যে S হচ্ছে 0.011 মোল, এটা বের করলাম। এবার মিশ্রণের ফলে কি হবে দেখো, মিশ্রণের ফলে নতুন আয়ন মিশ্রণের ফলে AI2 যেটা, এটাকে যদি আবার ভাঙি তাহলে A2 প্লাস 2I1, এর দেখো সেম এ আয়নটা সেম। তো এখানে কি হয় S1 প্লাস 0.1 আসে, আর এটা হচ্ছে 2S1 স্কোয়ার আসে, স্কোয়ার না 2S1 আসে এখানে, আর S1 প্লাস 0.1, এটা তো S1। সুতরাং কেএসপি নতুনভাবে যদি সাজায় A2I, এটা হচ্ছে I স্কোয়ার, আলটিমেটলি এটা পাবো হচ্ছে S1 প্লাস 0.1, এটা হচ্ছে 2S1 স্কোয়ার। আর এই পাশে কেএসপির ভ্যালু তো দেওয়াই আছে 6.3 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6। তো এটাকে যদি করি আমরা 6.3 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6, আলটিমেটলি স্কোয়ার করলে 4S1 কিউব প্লাস 4S1 ইন্টু 0.1, 4S ইন্টু 0.1 স্কোয়ার, 4S স্কোয়ার, হ্যাঁ কিউব প্লাস স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো S কিউবের তুলনায় তোমার S স্কোয়ারের তুলনায় S কিউব অতি নগণ্য। এই কারণে এই ভ্যালুটাকে আমরা অতি নগণ্য ধরে বাদ করে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমি এইটা সমান সমান এটা পাবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সুবিধা, আর কিছু না। এটা জাস্ট দশমিকের পরে 2-1 ঘর এদিক সেদিক হবে, সেটা খুব একটা ম্যাটার করে না। তো আলটিমেটলি পাবো কি দেখো 6.3 ইন্টু 10 ইনভার্স মাইনাস 6 ইকুয়াল টু তোমার 0.4 S1 স্কোয়ার, এটা পাবো। আর এটা যদি গুণ হিসাব করি তাহলে S1 আসবে হচ্ছে রুট ওভার 6.3 10 ইনভার্স মাইনাস 6 ডিভাইডেড বাই 0.4। এটা করলে আমরা পাবো নতুন S1 এর ভ্যালু। চলো আমি দেখাই দিই, 6.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার minus 6 divided by 0.4, 0.003 মোলার।
খেয়াল করো নতুন যে S1 এর ভ্যালুটা আসছে আর আগের যে S এর ভ্যালুটা, আগের S হচ্ছে 0.011 আর S 0.003, তাহলে বোঝা গেল যে S ইজ গ্রেটার দেন S1, অর্থাৎ সম আয়ন প্রভাবের কারণে এ আয়নটির ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে AI2 এর দ্রাব্যতা কমে গেছে। দেখো ম্যাথমেটিক্যালি এটা প্রুফড। এই রিলেটেড ম্যাথও এইভাবে আসতে পারে, যেটা KIP KSP দিয়ে আমরা সলভ করতে পারি। তো আজকে আশা করি বুঝতে পেরেছো যে দ্রাব্যতা রিলেটেড যে প্রবলেমগুলো ছিল সেগুলা খুব একটা বেশি প্রবলেমেটিক না, যদি একটু সহজভাবে বোঝা যায় তাহলে সবই সলভ করা সম্ভব। আজকে আমাদের এই পর্যন্তই ছিল আয়োজন, এরপরে আবার কোন এক মার্কেট শটে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।